আচ্ছা, আপনাদের আজকে করোনার কথা হচ্ছে কি আর্থকুয়েক লোড, হ্যাঁ? আর্থকুয়েক লোডের জন্য আমাদের ফার্স্টে যেটা যেতে হবে সেটা হচ্ছে কি বিএনবিসি তে। বিএনবিসি আমাদের কি বলে দিছে? বারবার চলে যাচ্ছে কেন এটা? ফার্স্টে আমরা যাই বিএনবিসি আমাদেরকে কি কি বলে দিছে, ঠিক আছে? বিএনবিসি তে আর্থকুয়েক লোডের জন্য ফার্স্টে আমাদেরকে বেস শিয়ার ক্যালকুলেট করতে হবে। মানে হচ্ছে একটা আর্থকুয়েক লোড সাধারণত একটা বিল্ডিং এর উপর আসলে কি পরিমাণ সেটা ল্যাটারাল লোড ক্যারি করে ফুটিং এ বা টোটাল বিল্ডিংটা। এটা সাধারণত 1979 এ যখন পিডব্লিউডি ফলো করা হতো তখন দেখা যেত যে আর্থকুয়েক লোড খুব সিম্পলি ভাবে ক্যালকুলেশন করতেছে কি বিল্ডিং এর যে ওজন তার 5%। বিল্ডিং যদি 100 টন হয়, টোটাল বিল্ডিং এর ওয়েটের 5%। এখনো তাই আছে, আলটিমেটলি ঘুরে ফিরে ফর্মুলা সেমই আছে, বাট আগে ছিল এরকম টাইপের সিম্পল হিসাব যে বিল্ডিং যদি ওয়েট আমার হয় হচ্ছে কি 100 কেজি, তাহলে আমার আর্থকুয়েকের জন্য বেজে যে শেয়ারটা আসবে সেটা আসবে কত? 5 কেজি। তো এখনো ঠিক এরকমই আছে, কিন্তু ফর্মুলাটা একটু আপডেট হয়েছে। আমরা ইমপ্লিমেন্ট করছি হচ্ছে ইউবিসি 1989 কে। তো যার কারণে আপনাদের এই টেবিল দিয়ে দেওয়া হবে। আপনারা তো এগুলো দেখছিলেন, এগুলো হচ্ছে উইন্ড লোডের জন্য। এরপরে আছে হচ্ছে গিয়ে আর্থকুয়েক লোডের জন্য, হ্যাঁ? আর্থকুয়েক লোডের জন্য আমাদের ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি বেস শিয়ার। বেস শিয়ার দেখা যাচ্ছে এখানে একটা ফর্মুলা ZIC/R ইনটু W। এই বেস শিয়ারটাই আগে হচ্ছে কি বলছিলাম কিভাবে ফলো করতে, এটা লিখে নিন, হ্যাঁ? প্রত্যেকটা জিনিসই লিখতে হবে আপনাদের, আজকে আমি আর লিখবো না, যেহেতু আমাকে খুব দ্রুত আগাইতে হবে। আর্থকুয়েক লোডটা আমাকে এই ফার্স্ট ক্লাসে শেষ করতে হবে। বেস শিয়ারের ফর্মুলা হচ্ছে কি V = ZIC/R ইনটু W। এখানে আমাকে প্রত্যেকটা জিনিস চিনতে হবে, আর কিছু না। আগে যেরকম আমার উইন্ড লোডের একটা ফর্মুলা ছিল না? উইন্ড লোডের জন্য ছিল হচ্ছে কি CC CP CG CY CZ ইনটু ভেলোসিটি স্কয়ার। ওটা হচ্ছে কি টোটালি বাতাসের ভেলোসিটির উপর উইন্ড লোডটা কাজ করতো। মানে হচ্ছে কি ভেলোসিটি যত বাড়বে আমার টোটাল উইন্ড লোড তত বাড়বে। আর ওই কোএফিশিয়েন্ট গুলো এখানে ঠিক কোএফিশিয়েন্ট আছে, কোএফিশিয়েন্ট আছে 4টা, ZIC/R ইনটু W। এই কোএফিশিয়েন্ট 4টার মধ্যে 4টাকে যদি আমি মোটামুটি ভাবে ধরি যে ঠিক আছে, তাহলে আমার টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে কি বিল্ডিং এর ওয়েটের উপর। ওয়েট যত বিল্ডিং এর বাড়তেছে বেস শিয়ার তত বাড়তেছে। আচ্ছা, এখানে আসেন এবার লিখি Z। Z = কি? Z = হচ্ছে কি সিসমিক জোন ফ্যাক্টর। আগে বলিনি আমরা ফলো করতেছি এস্টাবলিশড যে বিএনবিসি সেটাকে। এখন এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন নতুন বিএনবিসি তে ইনক্লুড করছে হচ্ছে কি এএসসি এর যেই 2005 সালের কোডটা সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আমরা ওটার মধ্যে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে গিয়া জেড এর জন্য, মানে এই আগেকার আমাদের যেটা বিএনবিসি রয়ে গেছে সেটার উপরে। তাহলে বিএনবিসি যেটা রয়ে গেছে সেখানে জেড এর মান কি? জেড মানে হচ্ছে গিয়ে সিসমিক জোন কোএফিশিয়েন্ট। এটা আমার কোথায় পাওয়া যাবে? টেবিল 6.2.22 তে বিএনবিসি তে। সিসমিক মানে সিসমিকের বাংলা হচ্ছে সিসমিকের হচ্ছে গিয়া আর্থকুয়েক আর কি। আর্থকুয়েকের একটা রিলেটিভ টার্ম হচ্ছে সিসমিক, সিসমিসিটি সিটি, ঠিক আছে? মানে আর্থকুয়েক আর কি। তো বাংলাদেশের জোন আছে 3টা, এই জোনটাকে আপডেট করা হচ্ছে। এটা ওই যে আগে বললাম যে অনেক পুরনো যে কোডগুলো সেখানে জোন 3টা ছিল হিসেবে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে, তো ওই ব্রিটিশটা এখনো চলতেছে। তো আমরা এখন ওটাকে চেঞ্জ করি নাই, নতুন বিএনবিসি তে চেঞ্জ হইছে। সো আমরা ওটার মধ্যে যাচ্ছি না। আমাদের জেড মানে কি বোঝালো? জেড মানে সিসমিক জোন কোএফিশিয়েন্ট। আচ্ছা, জেড চিনলাম। জেড বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা জোন। এটা আমরা কিছুক্ষণ পরে একটা ম্যাপ দেখতেছি, ম্যাপের মধ্যেই আছে আমাদের। দেখেন সিসমিক জোনের একটা ম্যাপ আছে।
এই যে সিসমিক জোনের জন্য 6.2.2 টেবিল কোনটা? এই যে এখানে টেবিলটা তুলতে হবে না, কোনো সমস্যা নেই, আপনারা এটা প্রিন্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। এটা লিখতেও হবে যে তাও না। তো সিসমিক জোন কোএফিসিয়েন্ট সাধারণত 3টা। জোন 1 এর জন্য সবচেয়ে মান কম, তার মানে জোন 1 হচ্ছে সবচেয়ে সেফ জোন, যেটা খুলনা রিজিয়ন। জোন 2 হচ্ছে গিয়া ওই একটা মাঝখানের একটা লেয়ার, ওই রংপুরের উপর থেকে চলে এসে একেবারে চিটাগাংয়ের মধ্যে পর্যন্ত চলে গেছে, সেটা হচ্ছে গিয়ে জোন 2, যেখানে মান হচ্ছে ঢাকাও পড়ছে এই জোনের মধ্যে, এই জোনের মান হচ্ছে 0.15। আর 3 জোন পড়ছে সিলেট রিজিয়ন, যেখানে ডাউকি ফল্ট লাইন আছে। ডাউকি ফল্ট লাইন মানে হচ্ছে সিলেটের ওই রিজিয়নটা জিওগ্রাফিক্যালি হচ্ছে গিয়া সিসমিক অ্যাক্টিভিটি বেশি, কারণ ওখান দিয়ে টোটালি জিওগ্রাফিক্যালি ভাগ হয়ে গেছে। দেখতে পাবেন আপনারা সিলেট যদি কেউ জাফলং ওদিকে যান বা তামাবিলের ওদিকে যান, দেখতে পাবেন আসলে ওই রিজিয়নটা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়াটা পড়ে গেছে, মানে আসাম মিজোরামের ওই জায়গাটা পুরো টোটাল পাহাড় হয়ে গেছে হঠাৎ করে, আর আমাদেরটা চলে গেছে নিচে ভ্যালিতে। ধরে বোঝা যাচ্ছে যে ওখানে টেকটনিক প্লেট আছে, যে প্লেটগুলা ওঠানামা করার কারণে এরকম চেঞ্জ হয়েছে। তো সাধারণত ওইদিকে ডাউকি ফল্ট লাইনের কারণে ওখানে অ্যাক্টিভিটি বেশি, এই কারণে জোন 3 পড়ছে হচ্ছে গিয়া সিলেট রিজিয়নটা। আমরা একটু ম্যাপটা দেখে নিই। ম্যাপটা অনেকটা এরকম, ম্যাপ অনেকটা এরকম। দেখা যাচ্ছে এটা কিসের ম্যাপ? সিসমিক জোন ম্যাপ। এটা আপনারা বাংলাদেশে আজকে যদি ভালো মতো বুঝেন তাহলে বুঝতে পারবেন। এই যে এই রিজিয়নটা হচ্ছে জোন 2, চিটাগাং থেকে আরম্ভ করে একবার রংপুর, কুড়িগ্রাম এগুলা চলে আসছে জোন 2 এর মধ্যে। জোন 3 হচ্ছে কি এদিকে যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের মধ্যে এই যশোর, কুষ্টিয়া, এদিকে কিছু রাজশাহীও আছে। খুলনা রিজিয়নটা টোটালটা বরিশাল এবং খুলনা রিজিয়ন পড়ছে হচ্ছে কি আমার জোন 1 এর মধ্যে। তো বোঝা যাচ্ছে জোন 1 এ বিল্ডিং এর হাইট অনেক বাড়ানো যায়, যদি আবার ওখানকার মাটির অবস্থা খুব খারাপ, তারপরে জোনের হিসেবে সে অ্যাক্টিভিটি ওখানে কম। তো এটাই হচ্ছে কি সিসমিক জোন। আমরা সিসমিক জোনেরটা এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। জোন 1 এর জন্য ভ্যালু হচ্ছে কি 0.075, এটা সাধারণত করতে করতে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। জোন 1 এর জন্য ভ্যালু হচ্ছে কি 0.075, জোন 2 এর জন্য ভ্যালু হচ্ছে কি হ্যাঁ যাই হোক, এই হচ্ছে কি আমাদের জোনের ভ্যালুগুলো। আচ্ছা, এরপর আমাদের ছিল হচ্ছে গিয়া জেড গেল, আই। আই হচ্ছে গিয়া আমরা ইসে দেখছিলাম ওই উইন্ডলোডের মধ্যে দেখছিলাম, সেখানে একটা সিআই ছিল। সিআই মানে হচ্ছে গিয়া ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট। সেখানে এখানেও ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে সাধারণত 1 হয়, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এটা ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, আই মানে হচ্ছে কি ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, এর একটা টেবিলে আছে, টেবিলটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে আছে হচ্ছে গিয়া কি আর। আর মানে হচ্ছে কি রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট। এটা একটু কঠিন, মানে আপনাদের এটা অনুমান করা একটু কঠিন হবে, কারণ আপনারা এটা সম্পর্কে আইডিয়া নাই। এটা আছে হচ্ছে কি আমার কোন টেবিলে? 6.2.24 টেবিলের মধ্যেই আপনারা এটা পাবেন। রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্টটা আসলে সাধারণত ডিপেন্ড করে হচ্ছে কি আপনার বিল্ডিংটাকে কিভাবে তৈরি করতেছেন। অনেক ধরনের বিল্ডিং আছে, বিল্ডিং ফ্রেম সিস্টেম আছে, ওয়াল সিস্টেম আছে, তারপরে ডুয়েল সিস্টেম আছে, মানে লোড বেয়ারিং ওয়াল সিস্টেম আছে, এরকম অনেকগুলো সিস্টেম আছে। সাধারণত বিল্ডিং ডিজাইনের কতগুলো সিস্টেম আছে, আপনারা যদি এটা দেখে থাকেন, এগুলো নরমালি হচ্ছে গিয়া সিম্পল যেগুলো বিল্ডিং গুলো, সেগুলো হচ্ছে গিয়া ফ্রেম স্ট্রাকচার। এটাকে বলা হয় কি ফ্রেম স্ট্রাকচারই বলে, এর একটা নাম আছে, ঠিক আছে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার, মানে মোমেন্ট গুলো রেজিস্ট করে যে ফ্রেম, এমআরএফ বলা হয়, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। হ্যাঁ, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার। তো আমরা সাধারণত এমআরএফ বলতে নরমালি আপনারা যেটা আপনার সীমাবদ্ধতা কোথায় কার মধ্যে, আমারও এই ক্লাসে সীমাবদ্ধতা এমআরএফ এর মধ্যে। এমআরএফ মানে কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেটা আমরা নরমালি এই ফ্রেমগুলো ডিজাইন করতেছি, যেখানে কোনো শিয়ার ওয়াল নাই, কোনো ধরনের লোড বিয়ারিং ওয়াল নাই, কোনো ধরনের ডুয়াল সিস্টেম নাই, এগুলো বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার। এটা আবার কয়েকটা ধরনের ভাগ আছে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার স্টিল হতে পারে, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার আরসিসি হতে পারে। আমরা কার মধ্যে আছি? আমাদের শুধুমাত্র জায়গাটা হচ্ছে কি আরসিসি এর মধ্যে। এই আরসিসি এর মধ্যে আবার তিনটা ভাগ আছে, ডিটেইলিং যেভাবে করবেন সেটার উপর ডিপেন্ড করে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচারের মধ্যে আছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার এবং
ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার। তিন ধরনের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার আছে। মনে রাখবেন সিম্পল ভাবে, স্পেশাল মানে হচ্ছে কি ওর মধ্যে রড টড বেশি আসবে, ইন্টারমিডিয়েট মানে মোটামুটি আসবে, আর অর্ডিনারি মানে হচ্ছে কি নরমাল ডিজাইন করে দিলেই হলো। সাধারণত অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার ডিজাইন করা হয় এই খুলনা রিজিয়ন, যেগুলো জোন 1 এখানে ডিজাইন করা যায়। জোন 2 এও মনে হয় অর্ডিনারি ডিজাইন করার প্রত্যেক একটু বাধ্যবাধকতা আছে, এর নতুন বিএনপিসি দেখলে বোঝা যাবে। তো জেনারেলি সবাই যেটা ফলো করে সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার, যেটাকে IMRF বলা হচ্ছে। তাহলে আমরা আসলে কোথার মধ্যে কার মধ্যে আছি? IMRF এর মধ্যে। MRF এর মধ্যে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্ট্রাকচার। এই কথাগুলো যেগুলো বললাম সেই সব প্রত্যেকটা জিনিসই এখানে আছে। এই যে কতগুলো বেসিক স্ট্রাকচারাল সিস্টেম আছে, যে লোড বেয়ারিং ওয়াল সিস্টেম আছে, বিল্ডিং ফ্রেম সিস্টেম আছে। আমরা আছি হচ্ছে কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেমের মধ্যে। তার মানে হচ্ছে কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম কোনগুলা? ল্যাটারাল লোডও নিবে বিম কলাম, ভার্টিক্যাল লোডও নিবে বিম কলাম। এই ধরনের যে সিস্টেমগুলো সেটাকে বলা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। এর মধ্যে স্পেশাল আছে, ইন্টারমিডিয়েট আছে, অর্ডিনারি আছে। আমি বললাম কোনটা? আমরা হচ্ছে কি ইন্টারমিডিয়েটে আছি। তাহলে না, ইন্টারমিডিয়েট আসলে কোন ধরনের স্পেশাল ইটা আপনার স্টিলের ক্ষেত্রে আপনি রড বাড়ায় দিতে পারবেন, রড কমায় দিতে পারবেন। ইন্টারমিডিয়েট মনে হয় না আপনার স্টিলে হয়, ওর কোনো ইন্টারমিডিয়েট নাই। ঠিক আছে, এখানে মনে হয় নাই। 4, এই 4 এর ফুটনোট দেখলেই বোঝা যাবে। যাই হোক, এখানে ফুটনোট আছে অন্য হবে। যাই হোক, এখানে শুধুমাত্র কনক্রিটের মধ্যেই এই যে এখানে লেখাই আছে কনক্রিট। ঠিক আছে, তো এটার জন্য ভ্যালু কত? 8। জেনারেলি যারা ইটা চালায়, এটা পরে দেখবেন যে সবসময় ওই জেড এর ভ্যালুর ওখানে ওই যে আর এর ভ্যালুটা এখানে 8 বসায়। আর হাই রাইজ করতে হলে আপনি আসলে 8 দিয়ে খুলতে পারবেন না, ওখানে আপনাকে দিতে হবে 12। ঠিক আছে, আর নরমালি ডিজাইন করে দিলে ওটা এই 5 বা 5 দিলেই হয়। যাই হোক, এখানে প্রত্যেকটা ফুটনোট আছে। দেখেন এই যে 4 নাম্বার বলা আছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম জোন 3 তে করা যাবে না। জোন 3 মানে কি? সিলেক্ট রিজিয়ন, যদি না আপনাকে কোনোভাবে কি করে। আমার জন্য আসলে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমই যথেষ্ট। তো আমরা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মধ্যেই থাকবো। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? একটা দেখলাম হচ্ছে গিয়া জেড দেখলাম, আই দেখলাম, আর দেখলাম। এরপর আসে সি হচ্ছে কি নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট, এটা একটা রিলেশন আছে, এটা না। তার আগে একটু খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকটা জিনিসই আসলে যাব। ভূমিকম্প টোটালি ডিপেন্ড করে 4-5টা জিনিসের উপর। যেরকম কি রকম বিল্ডিংটা কতটা ইম্পর্টেন্স সেটার উপর, বিল্ডিংটা কোন জোনে লোকেটেড সেটার উপর, বিল্ডিংটা কোন সয়েলের উপর আছে, সয়েল কন্ডিশন কি রকম সেটার উপর ডিপেন্ড করবে, আর বিল্ডিংটা আমি কিভাবে বানাইছি সেটার উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটা জিনিসই এর মধ্যে এই কোএফিশিয়েন্টগুলোর মধ্যে ইনক্লুড করা আছে। এখন আমরা সয়েলে আসি নাই, সয়েলটা এই যে এখনই চলে আসবো। সি হচ্ছে কি ডিপেন্ড করে সয়েল এবং ফান্ডামেন্টাল পিরিয়ড অফ কিসের জন্য? পিরিয়ড আপনারা শুনছেন ফিজিক্স এত কিছু, আমরা ডাব্লিউ আসবো, ডাব্লিউ ক্যালকুলেট করতে হবে তো। আচ্ছা, সি কি? সি বলা হচ্ছে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট, এর একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে কি সি ইজ ইকুয়াল টু 1.25 এস মনে হয়, হ্যাঁ 1.25 দেখে নিচ্ছি, রাইট। সি ইজ ইকুয়াল টু 1.25 এস ডিভাইড বাই টি টু দি পাওয়ার 2/3, টি টু দি পাওয়ার 2/3। মানে আমি আমার কম্পিউটার থেকে আমার লিখিতর মধ্যে আমি বিশেষ করে বেশি হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এইখানে এসটা কি? এসটা হচ্ছে কি সয়েল কন্ডিশন। তাইলে আমি বলছিলাম প্রত্যেকটা জিনিসই আসবে এখানে। এস হচ্ছে কি সয়েল কন্ডিশন। সাধারণত এটার মান 1.5 ধরা হয়, দেড় ধরা হয়। কিভাবে ধরা হয় সেটা আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস যদি আপনি ধরতে পারেন তাহলে এখানে ক্যালকুলেশন করার কোনো ঘটনা না। খুব সিম্পল একটা সূত্র, এর মধ্যে বসাবেন, ক্যালকুলেশন হয়ে যাবে। আপনাদের স্ট্রাকচার 2 চলতেছে, এটার মধ্যে এটা করাইছে না? এখন করায়নি। আপনারা কি এর আগে আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করছেন? কোন করছে? এটা আপনাদের একদম নতুন, কোনো সমস্যা নেই, খুব সহজ জিনিস। আর্থকুয়েক ক্যালকুলেশন করা খুব সোজা। তাইলে আমরা দেখতেছিলাম ফর্মুলাটা কি? সি এর ফর্মুলা, হ্যাঁ এখানে একটু ফর্মুলাটা লিখে নেন, কারণ আপনাদের লাগবে, কিছুক্ষণ পরেই লাগবে। হ্যাঁ, আমি আজকে লিখতেছি না, কারণ আমাদের নামাজের আগেই শেষ করতে হবে আর্থকুয়েক লোড ক্যালকুলেশন। তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.25 s ডিভাইড বাই টি টু দি পাওয়ার 2/3। তাহলে এস টা আমরা একটা টেবিল থেকে পাবো, আর টি এর একটা ফর্মুলা আছে। টি হচ্ছে গিয়া
স্ট্রাকচারাল পিরিয়ড, ভাইব্রেশনের একটা পিরিয়ড থাকে প্রত্যেকটা, আপনারা যারা ইসে করছেন, ম্যাথমেটিক্স করছেন বা ফিজিক্স করছেন, কোর্সগুলোতে যারা করছেন তারা দেখছেন যে ফান্ডামেন্টাল পিরিয়ড থাকে, মানে একটা ভাইব্রেশন হতে কত সময়, টোটাল একটা কম্পন সম্পূর্ণ হতে যে সময়টা লাগে, এরকম প্রত্যেকটা বিল্ডিং এরই আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে বিল্ডিং এর হাইটের উপর। কি বলতে টাইম বুঝো, রাইট। একক কি হবে? সেকেন্ড। যাই হোক। তো এটা আসলে মেথড, একটা মেথড আছে বিএনবিসি তে অনেকগুলো মেথড আছে, সের মধ্যে মেথড এ হচ্ছে কি আমাকে বলে দিয়েছে t ইজ ইকুয়াল টু হচ্ছে কি কিছুই না, t ইজ ইকুয়াল টু হচ্ছে কি ct hn টু দি পাওয়ার 3/4, মানে ct hn টু দি পাওয়ার 0.75, বুঝা গেছে? আচ্ছা, তো এটা খুবই, এই কয়টা ফর্মুলা আমার লাগবে, z ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু zic/r ইনটু w, এরপরে c ইজ ইকুয়াল টু 1.25 s ডিভাইড বাই t টু দি পাওয়ার 2/3, এবং t ইজ ইকুয়াল টু হচ্ছে ct hn টু দি পাওয়ার 3/4। এখন এটা টোটাল দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে বিল্ডিং এর হাইট কি আর বিল্ডিং এর ম্যাটেরিয়াল কি। দেখেন আমি প্রত্যেকটা জিনিস, একটা বিল্ডিং এর যা যা সম্ভব আর্থকোয়েকের জন্য প্রত্যেকটা জিনিস আমি অ্যাকুমুলেট করে ফেলছি। কিভাবে? আমরা জেড দ্বারা জোন, কোন জোনে লোকেটেড এটা বের করছি, স্ট্রাকচারের ইম্পর্টেন্স কি সেটাও বের করছি, এরপরে আমরা সি দিয়ে আমরা ওখানে আমরা সয়েল টাইপ নিয়ে আসছি, এরপরে টি এর মধ্যে কি কি আছে, টি এর মধ্যে আছে বিল্ডিং কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, স্টিলের হতে পারে, কনক্রিটের হতে পারে, উডের হতে পারে, এবং বিল্ডিং এর হাইট কিরকম সেটাও আমরা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন সিটি এর মান হচ্ছে গিয়া মেথড এ এর জন্য সিটি এর মান হচ্ছে 0.03, লিখে রাখেন। কনক্রিটের জন্য সিটি এর মান হচ্ছে গিয়া 0.03 না 0.034 তো হচ্ছে কি আপনার স্টিলের জন্য, কনক্রিটের জন্য হচ্ছে 0.03 যখন আপনি হাইট বসাবেন ফিটে। এখানে লেখা আছে 0.073, এটা হচ্ছে কি হাইট যখন মিটারে বসাবেন। আমি আগেই বলে দিছি আমরা সবকিছু করতেছি ফিটে, আমাদের এখানেও থাকবে ফিটে। এই ফিটটা যখন আমরা বসাবো তখন সেটা বসাবো হচ্ছে 0.03। একটু মাথায় রাখেন এই জিনিসটা, অনেকে ভুল করে, কোডের মধ্যে 0.073 আছে, আমি এটা কেন বা আমি ডিজাইনের সময় 0.03 কেন বসাই। এটা আপনি নরমালি যদি বাসায় বসে ক্যালকুলেট করেন দেখবেন যে মিটারে বসালে যেটা বসে 0.03 বসে, ফিটে বসালেও একই ভ্যালু আসে। এই কারণে আসলে 0.03 এটা বাইরেও করা যায়, আমি এটার মধ্যে যাচ্ছি না। তো বোঝা গেছে আমার সিটি এর মান কত, আমার জন্য সিটি এর মান এখন ফিক্সড হয়ে গেছে। সিটি এর মান হচ্ছে 0.03। হাইট, আমার বিল্ডিং এর হাইট কোথা থেকে কোথা কোন পর্যন্ত হবে, ফিটে হবে। বিল্ডিং এর হাইটটা কোথা থেকে কোন পর্যন্ত হবে, বাতাসের সময় আমরা কি ছিল, যেখানে বাতাস লাগছে সেটুকুই আমার বিল্ডিং এর হাইট। আর যখন ভূমিকম্পের জন্য করবো তখন বাতাস কোথায় লাগছে সেটা আমার দেখার বিষয় না, বা বিল্ডিং এর হাইট আমরা উপর থেকে কতটুকু দেখছি সেটা দেখার বিষয় না। আমার বেস থেকে আরম্ভ করে একেবারে টপ লেভেল পর্যন্ত হচ্ছে কি আমার বিল্ডিং এর হাইট। হইলো? তাহলে সবই জানি, তাহলে টি বের করতে পারবো। আচ্ছা, তাহলে টি বের করা যাবে, এইচ এনই তো হাইট, বিল্ডিং এর হাইট। এইচ এন হচ্ছে কি বিল্ডিং এর হাইট বেস থেকে, নট গ্রাউন্ড ফ্লোর থেকে। বাতাসের সাথে একটা পার্থক্য আছে, বাতাসের কারণে গ্রাউন্ড ফ্লোর থেকে বাতাস লাগে তো, হ্যাঁ, সেখানে যেখানে বাতাস লাগে সেখান থেকে হাইট ধরে, এখানে যেখান থেকে বাতাস লাগে সেখান থেকে হাইট আসলে ধরানো, রাইট। এন্ড লেভেল মানে আপনার যত স্টোরি, আপনার যদি হয় 10 তলা, তাহলে 10 তলা পর্যন্ত হাইট। এন মানে হচ্ছে কি ভেরিয়েবল আর কি, 6 তলা হতে পারে, 10 তলা হতে পারে, 15 তলা, 20 তলা, যাই হোক না কেন 20 তলা পর্যন্ত হাইট। আমি যদি বলতাম H1 মানে 1 তলা পর্যন্ত হাইট, H2 মানে 2 তলা পর্যন্ত হাইট, এখানে বলছে Hn, আমার বিল্ডিং যতখানি হাইট ততখানি হাইট। এখানে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলা সিম্পল জিনিস। আপনাদের বলছি না যে আপনারা আগে আগে দৌড়ান, আমি তো আপনার ডাব্লিউ পর্যন্ত আসিই নাই। আচ্ছা, কি কি দেখলাম, জেড দেখলাম, আই দেখলাম, সি দেখলাম, আর দেখলাম। এখানে কিছু লিমিটেড ভ্যালু আছে, যে ভ্যালুগুলোকে এক্সিড করা যায় না, সেই ভ্যালুগুলো একটু লিখে নেবেন। সি এর জন্য ভ্যালুটা 2.75 এর উপরে যাওয়া যায় না, এখানে লেখা আছে। সি 2.75 এর উপরে এক্সিড করা যায় না, তার মানে এটা মাস্ট বি লেস দেন 2.75। বোঝা গেছে? সি এর ভ্যালু 2.75 এর থেকে আমি বেশি নিব না। মনে করেন আসলে 2.83, কত হবে?
2.55 আচ্ছা 2.63 কত হবে 2.63 হবে আচ্ছা গেল একটা 80 আচ্ছা আর আর হচ্ছে কি বিল্ডিং যে ধরনের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আমাদের যত ধরনের বিল্ডিং আছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কি জিনিস যদি জিজ্ঞেস করেন মোমেন্ট রেজিস্টিং ফ্রেম মানে হচ্ছে কি যে ফ্রেমটা ভার্টিক্যাল লোডও নেবে হরিজন্টাল লোডও নেবে সেটাই হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম তাহলে সেটাই আমরা ওটাই করতেছি যে আমার এই বিল্ডিং এর যে ফ্রেম বিম কলাম আছে সে ভার্টিক্যাল লোডও নেবে সে আর্থকোয়েক লোডও সেই ক্যারি করবে অন্য কেউ নাই তাকে ক্যারি করার জন্য অন্য কেউ নাই যদি থাকতো তাহলে অন্য ধরনের বিল্ডিং হতো ঠিক আছে আচ্ছা এইবার আসেন জেড সিসমিক ওয়েট সরি ডব্লিউ ডব্লিউ মানে ওয়েট মানে বিল্ডিং এর ওয়েট আগেই বলছিলাম এগুলা সম্পর্কিত হচ্ছে কি কার সাথে বিল্ডিং এর ওয়েটের সাথে ওয়েট যত বেশি তত আমার সিসমিক লোড তত বেশি বিল্ডিং এর ওয়েটটা আসলে কি জিনিস বিল্ডিং এর ওয়েট মানে হচ্ছে বিম যোগ করবেন কলাম যোগ করবেন স্ল্যাব যোগ করবেন ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল যত ধরনের ডেড লোড আছে সকল ডেড লোডের যোগফল এটাই হচ্ছে বিল্ডিং এর ওয়েট কি লেখা আসতেছে আগে বুঝেন আগে বিল্ডিং এর ডেড লোড মানে বুঝছেন মানে বিল্ডিং এর সিসমিক ওয়েট মানে যেটা বিল্ডিং এর টোটাল ওয়েট কিভাবে যোগ বের করবেন বিল্ডিং এর স্ল্যাব বিম কলাম যা যা আছে সব এটা আপনি চাইলে এক্স্যাক্টলি বসে বসেও করতে পারেন আসলে এক্স্যাক্টলি করার দরকার নেই আমি আগেই বলছি এক্স্যাক্টলি করার কোনো কিছু নাই আপনি বসে বসে এখন কয়টা জানলা আছে কয়টা দরজা আছে এগুলো হিসাব তো করতে পারবেন না অত এক্স্যাক্টলি দরকার নেই মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা বিল্ডিং এর ওয়েট বের করলেই হবে এটাই হচ্ছে কি সিসমিক ওয়েট এই পর্যন্ত ছিল হচ্ছে কি বিএনবিসি 1993 তে লেখা ছিল বিল্ডিং এর যে টোটাল ডেড লোড এটাকেই যেটা আর্থকোয়েকের সময় কাজ করে সেটাকে বিল্ডিং এর সিসমিক ওয়েট বলা হয় যদি আমি এটা ফলো করতাম না আমি করতাম কি আমি বিল্ডিং এর সাথে আরো 20% লাইভ লোড এক্সট্রা অ্যাড করে নিতাম কারণ বিল্ডিং এ আর্থকোয়েকের সময় 20% এক্সট্রা লাইভ লোড থাকতেই পারে এই জন্য আমি কি করতাম 20% অতিরিক্ত লাইভ লোড যোগ করতাম এটা আমি করতাম বিএনবিসি 1993 তে নাই কিন্তু ওখানে লেখা আছে শুধুমাত্র ওয়্যার হাউস বা স্টোরেজ ডিজাইনের জন্যই লাইভ লোড এক্সট্রা নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে দেখলাম যে যখন বিএনবিসি 2012 আসলো ওখানে খুব সুন্দর মতো লেখা আছে যে ওর সাথে আরো 25% এক্সট্রা লাইভ লোড অ্যাড করে নাও মানে এখন আছে যে বিল্ডিং এর টোটাল ডেড লোড তো নিবই সাথে কত নিব 25% এক্সট্রা লাইভ লোড নিব তো আমি ফলো করতেছি বিএনবিসি 1993 কিন্তু এই জায়গাটাই শুধুমাত্র আমি ফলো করতেছি বিএনবিসি নতুন যে কোডটা আমার সুবিধার জন্য বা টোটাল ডেড লোড তো থাকবে 100% ওটা থাকবে আবার তার সাথে লাইভ লোডের 25% এক্সট্রা অ্যাড করব এখানে লেখা আছে খুব সুন্দরভাবে দেখেন ডেড লোড না লাইভ লোড হ্যাঁ লাইভ লোডই বললাম এই যে ফর লাইভ লোড মিনিমাম 25% অফ দ্য লাইভ লোড শ্যাল বি অ্যাপ্লিকেবল যদি 2-3 কিলোনিউটন পার মিটার আমাদের জন্য রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 2 কিলোনিউটনের অতিরিক্ত থাকার কথা না ঠিক আছে 40 পিএসএফ ধরছিলাম না 40 পিএসএফ মানে 2 কিলোনিউটন চার্টেই দেখবেন আপনারা 2 কিলোনিউটন সমান সমান লিখছেন 40 পিএসএফ তো বোঝা যাচ্ছে যে 60 পিএসএফ পর্যন্ত 25% নিলেই মিনিমাম 25% আমাকে নিতেই হবে এখানে বলে দিচ্ছে আপনি চাইলে 50% কিনা 100% নেন তাতে কোনো সমস্যা নেই মানে আপনি তত সেফ হচ্ছেন আর কি তো যাই হোক আপনারা এতটুকু মনে রাখবেন আপনাদের জন্য আমি বলে দিলাম নির্দেশ দিয়ে দিলাম সেটা হচ্ছে কি বিল্ডিং এর টোটাল ডেড লোড নেবেন তার সাথে 25% লাইভ লোড নেবেন এটাই হচ্ছে কি বিল্ডিং এর সিসমিক ডেড লোড মানে সিসমিক ওয়েট গেছে আপনার আনসার গেছে ডব্লিউ কি জিনিস বুঝতে পারছেন ডব্লিউ কিছুই না বিল্ডিং এর ওজন বিল্ডিং এর ওজন কতখানি টোটাল তো বিম কলাম স্ল্যাব বিম যা যা আছে সব তো ওজন আছেই তার সাথে 25% লাইভ লোড আর কিছু না আচ্ছা 25% কি লাইভ লোডের 25% লাইভ লোডের লাইভ লোড যদি আমার 40 পিএসএফ হয় তাহলে তার 25% আচ্ছা এবার আসেন আমি বেস শিয়ার বের করে ফেলালাম ভি এর মান V is equal to ZIC by R into W এখানে সবই জানিয়ে নেই তাহলে বিল্ডিং এর বেস শিয়ার বের হয়ে গেল মানে টোটাল বিল্ডিং এর কি পরিমাণ তার বেজে বা তলে বা ফুটিং এ কি পরিমাণ তার শেয়ারটা আসতেছে কার জন্য বাতাসের জন্য আর্থকোয়েকের জন্য আচ্ছা
এখন এই বেস শেয়ারটাকে তো আমি তো প্রত্যেকটা জিনিস আমাকে কিসে তালায় তালায় বের করতে হবে না, প্রতি ফ্লোরে। আগেও দেখেন উইন্ড লোড আমরা প্রতি ফ্লোরে বের করছি, ফ্লোর 0 তে কত, ফ্লোর 1 এ কত, ফ্লোর 2 তে কত, এভাবে করে চার্ট করা আছে না? ওই চার্টটা আমাকে কিসে করতে হবে, আর্থকোয়েকের জন্য, যে প্রতি ফ্লোরে আমার তো আসলে চার্ট করে লাস্টের কলামটাই আমার দরকার, যে প্রতি তালায় তালায় আমার কি পরিমাণ ফোর্স আছে বাতাসের জন্য। ঠিক একইভাবে প্রতি তালায় তালায় আমার কি পরিমাণ ফোর্স আছে আর্থকোয়েক লোডের জন্য সেটাও লাগবে, এবং প্রতি তালায় তালায় কি পরিমাণ ফোর্স বাতাসের জন্য, প্রতি তালায় তালায় কি পরিমাণ ফোর্স আর্থকোয়েক লোডের জন্য, এগুলো সব যোগ করলেই আমি আসলে পাবো যে আর্থকোয়েকের জন্য কত, উইন্ড লোডের জন্য কত, ভার্টিক্যাল লোডের জন্য কত বিমে, এগুলো সব বের করতে পারবো না? সেটা আমরা করবো, সেটা আমাদের এখনো দেরি আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রতি তালায় তালায় জিনিসটাকে ভাগ করবো। তার জন্য আমাকে বের করতে হবে প্রথমে কি, ফর্মুলা লিখে দেন, ফর্মুলাটা লিখে ফেলেন। ফর্মুলাটা হচ্ছে গিয়া ওই যে বেস শেয়ার হচ্ছে গিয়া প্রতি ফ্লোরের, এই আসলে এই ফর্মুলাটা তেমন একটা লাগে না, আপনি এটা লিখে রাখেন, FT is equal to FT ফোর্স এট টপ ফ্লোর, FT is equal to, এটা একটা এক্সট্রা ফোর্স আর কি, টপ ফ্লোরে একটা এক্সট্রা ফোর্স দিতে হয় যখন আমার ওই যে পিরিয়ড ছিল না, ফান্ডামেন্টাল পিরিয়ড অফ বিল্ডিং, T is equal to CT HN to the power 3/4, একটা ফর্মুলা ছিল না ফান্ডামেন্টাল পিরিয়ড। ওই ফান্ডামেন্টাল পিরিয়ড কি একক বের হবে কিসে, আপনারা নিজেরাই বলছেন কিসে, সেকেন্ডে বের হবে, কেন ওটা তো টাইম। এখন এই টাইমটা তো মনে করেন 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড বা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, যেটাই আসুক না আসবে তো কিছু একটা। যদি দেখা যায় ফান্ডামেন্টাল পিরিয়ড অফ টাইম যদি 0.7 সেকেন্ডের বেশি হয়, আবার বলি, ফান্ডামেন্টাল পিরিয়ড অফ টাইম যদি 0.7 সেকেন্ডের বেশি হয়, এই যে এখানে দেখা আছে, ফান্ডামেন্টাল পিরিয়ড অফ টাইম যদি 0.7 সেকেন্ডের বেশি হয়, তাহলে টপে একটা এক্সট্রা ফোর্স ধরতে হয়। বোঝা গেছে? ফান্ডামেন্টাল পিরিয়ড অফ টাইম যদি 0.7 সেকেন্ডের বেশি হয়, মনে করেন আপনি ফান্ডামেন্টাল পিরিয়ড অফ টাইম যদি পাইলেন, তাহলে আপনি FT is equal to এটা বসাবেন। আর যদি না পান, মনে করেন আসলে 0.6, তাহলে আপনি FT is equal to কত ধরবেন? 0, যে দেখাই আছে দেখেন। আবার বলি, আপনি টি ক্যালকুলেট করলেন, আপনি নরমালি একটা টি ক্যালকুলেট করেন দেখি, আমি সিম্পল জাস্ট খাতার পাশে লিখে রাখেন। মনে করেন বিল্ডিং এর হাইট 70 ফিট, বিল্ডিং এর হাইট 70 ফিট, টি এর মান কত হবে? ক্যালকুলেট করা যাবে না? ফর্মুলায় বসান। .73, তাহলে এটা কি 0.7 এর থেকে বেশি না কম? কম, বেশি, তাহলে FT আসবে। হ্যাঁ, আবার বলি, যারা ফলো করতে পারেন না দেখেন, টি ফান্ডামেন্টাল পিরিয়ড অফ বিল্ডিং ভাইব্রেশনের যে ফান্ডামেন্টাল পিরিয়ড, এই টিটা ফর্মুলা কি, টি এর ফর্মুলা তো দেখাই আসলাম, CDHN to the power 3/4, এটা তো লেখছেন খাতা সবাই লেখা আছে, আপনারা যে লাল গেঞ্জি আপনার লেখা আছে, ওখানে আপনি কি জানেন না, আপনাকে বলে দিছি আমি বিল্ডিং হচ্ছে 70 ফিট হাইট, মানে 7 তলা বিল্ডিং, সাপোজ এইচ এর মান কত আসে, এইচ এর মান তো 70 বলে দিলাম, আর আপনি কি জানেন না, সিডি এর মান জানেন? সিডি এর মান তো আমি বলে দিলাম 0.03, এটা তো ফিক্স কনক্রিটের জন্য 0.73 বা 72 যাই আসুক না কেন, এটা কি 0.7 এর থেকে বেশি? তাহলে যদি বেশি হয় তাহলে আমার একটা টপে একটা এক্সট্রা FT লাগবে। টপ মানে কি, ছাদে একটা এক্সট্রা ফোর্স লাগবে। আর যদি এটা 0.7 এর থেকে কম হয় তাহলে ছাদে এক্সট্রা ফোর্সের কোনো দরকার ছিল না। এটাই বলছে, যদি 0.7 এর থেকে বেশি হয় তাহলে ছাদে একটা এক্সট্রা ফোর্স লাগবে। ফোর্সের মান কত ক্যালকুলেট করেন দেখি। FT হলো 0.07 টিভি, টিভি মানে কোন টিভি? আমরা যে টিভি দেখি ওই টিভি। টি এর মান তো এই মাত্র জানি আমি 0.073, আর ভি মানে কি, ভি এর তো ফর্মুলা আমি বসাই আসছি, করি নাই, আমরা করব কিছুক্ষণ পরে করব, বোঝা গেছে? এটা বসাইতে হবে, রাইট। অবশ্যই কম হইতে হবে, যদি বেশি হয় তাহলে 0.25 ভি লেখাই আছে, লাইনটা পড়লেই বুঝতে পারবেন, এত ভেঙে দেওয়ার কিছু নাই। আমি তো ঘড়ির দিকে বারবার দেখতেছি, আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা,
এরপরে আমার কিছুই না, এরপরে প্রতি তালায় তালায় আমি ফোর্সটা ভাগ করে দেব। প্রতি তালায় তালায় ফোর্স ভাগ করার জন্য ফর্মুলা হচ্ছে Fx হচ্ছে যে v মাইনাস এই ফর্মুলাটা লিখে রাখেন, ঠিক আছে? এটা রেখে দেন, আপনার পকেটে রেখে দেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা কাজ করব এটা নিয়ে, ঠিক আছে? এটা ft টা বাইর করে আপনি রেখে দিবেন, পরে যেখানে লাগবে সেখানে বসায় দিবেন। এখন আপনি এই ফর্মুলাটা লেখেন v fx প্রতি তালায় তালায় ফোর্স f এক প্রথম তলায় কত, দ্বিতীয় তলায় কত, তৃতীয় তলায় কত, চতুর্থ তলায় কত, সেটার মান হচ্ছে v minus ft wx hx divided by summation of wh। প্রতি তালায় তালায় ফোর্স কত? লেখা হয়েছে? আচ্ছা, এখন এখানে কি জানেন না? v জানেন, কিছুক্ষণ আগে v দেখে আসছেন। ft এর মান 0 আসতে পারে, ft এর মান যাও আসতে পারে, যেটাই আসুক না কেন ft থাকতে পারে, নাও থাকতে পারে। wx মানে হচ্ছে ওই তালার যে ওজনটা, আর hx মানে ওই তালার যে হাইটটা। যদি আপনি দুই তলায় থাকেন তাহলে আপনি ওটার ওজন আছে, যেহেতু আমার বিল্ডিং এর টোটাল প্রতি ফ্লোরই একই রকম সিমেট্রিক্যাল, মানে 6 তলায় আমি টোটাল সেম ধরছি না, আমার কি ছোট বড় আছে নাকি বিল্ডিং? টোটাল সেম না, তাহলে প্রতি তলার হাইটও প্রতি তলার ওয়েটও কি হবে? সেমই হবে। ওগুলো আসলে এত আমি বলছি, এত ডিটেইলের মধ্যে ঢুকেন না। আপনি যদি এক্স্যাক্টলি করতে চান অবশ্যই চেঞ্জ হতে পারে, কারণ গ্রাউন্ড ফ্লোরে এক ধরনের ওয়েট থাকতে পারে, টপে আপনি যদি ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল না দেন, আপনি জল ছাদ দিয়ে আপনার ওখানে পার্টিশন ওয়াল নাই ছাদে, তাহলে ওখানে আরেক ধরনের ওয়েট হতে পারে। আমি বলছি এত কিছু আমি ধরবই না, এত ডিটেইল আমার আসলে ক্যালকুলেশন করার সময় নাই, ঠিক আছে? সো আমি ধরবো যে প্রতি তলার ওজনই সমান। আমার প্রতি এক তলার ওজন যদি 1000 টন হয়, তাহলে আমার 7 তলার ওজন কত? 7000 টন। আমি এভাবেই করব, ঠিক আছে? অত কঠিন করে আমি ডিটেইলে আমি বের করব না, ঠিক আছে? বাট আপনাদের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট আপনারা চাইলে বসে বসে যদি করতে চান করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি হয়তো ক্যালকুলেশন করে আসবেন কিছু একটা, আমি ওইটা না করেও ওই একই ক্যালকুলেশনে পৌঁছাবো, ঠিক আছে? আচ্ছা, আর আসলে এই কোর্সটা আপনাকে বলা হয়েছে যে ওভারঅল ডিটেইল বর্ণনা দেওয়ার জন্য, একদম এক্সাক্ট ক্যালকুলেশন করার জন্য না। আপনাকে ধরায় দেওয়া আছে কিভাবে করতে হবে। এরপর আপনার যদি মনে হয় যে আমি খুব বসে বসে ডিটেইলিং করবো, একবারে পুঙ্খানুপুঙ্খরূপে ডিজাইন করবো, করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে wx মানে কি? আমি যদি দুই তলায় থাকি তাহলে ওই তলার ওজন আর হাইট, ওই দুই তলার হাইট 20 ফিট। আমি যদি 5 তলায় থাকি তাহলে ওই তলার ওজন, 5 তলার হাইট কত? 50 ফিট, রাইট? হ্যাঁ, সবকিছু গ্রাউন্ড থেকে হিসাব হবে। WI আর WH এখানে টোটালটা হচ্ছে নিচে মানে সামেশন। হ্যাঁ, ফাউন্ডেশন থেকে হিসাব করব, ক্যালকুলেশন করার সময় হিসাব করে দিব, সমস্যা নাই, আপনি বুঝেন খালি, আমি নরমালি বললাম গ্রাউন্ড বলতে একদম বেস থেকে, রাইট? এখন এরপরে নিচে আছে কি? টোটাল ওয়েট, মানে টোটাল প্রতি ফ্লোরের ওয়েট ইনটু টোটাল প্রতি ফ্লোরের হাইট, ঠিক আছে? এবার চলে আসেন ক্যালকুলেশনে। ক্যালকুলেশন করলেই আপনাদের খুব সিম্পল। WIH হচ্ছে প্রতি ফ্লোরের ওয়েট। মনে করেন আপনি নিচতলায় আছেন, নিচতলার ওয়েট হচ্ছে কি মনে করেন 100 কেজি, আর নিচতলার হাইট কত? মনে করেন 5 ফিট, তাহলে 100 ইনটু প্লাস 5 প্লাস দ্বিতীয় তলায় 100 কেজি, যেটার হাইট হচ্ছে 15, তাহলে 100 ইনটু 15। তৃতীয় তলার ওয়েট কত? 100 কেজি, তার হাইট কত? 25 ফিট, তাহলে 100 ইনটু 25, টোটাল যতগুলো ওয়েট আছে টোটাল ওয়েটের যোগফল, সামেশন, ওটাই বোঝাচ্ছে। সামেশন মানে কি? যোগফল, এই যে নিচে সামেশন অফ হাইট এন্ড ওয়েট, টোটাল নিচ থেকে একবারে। হ্যাঁ বলেন। গ্রাউন্ড ফ্লোরে যখন 5 ফিট হচ্ছে, সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আছে, তখন আপনি বলেন 15 ফিট, কিন্তু ওয়েটটা কিন্তু 100 ই বলেন, কিন্তু যোগ হবে না, তাহলে ওটা মানে ওয়েটটা হচ্ছে আপনার শুধু ফ্লোরের, হ্যাঁ শুধু ফ্লোরের, আর হাইট হচ্ছে কি ওইটাও ফ্লোরের হাইটই, যোগ বলতে কি ফ্লোরের হাইটটা, ওই ফ্লোরটা কোন হাইটে আছে এটাই, আর ওই ফ্লোরের ওয়েটটা কত এটাই। তখন কি ওই নিচে 5 ফিট সহ হইতো? হ্যাঁ 5 ফিট সহ এই দেখাচ্ছি, যে এখনই দেখাই দিলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে কি আমার ফার্স্ট কাজ W বের করা। যত কাজই করেন না কেন ফার্স্ট কাজ হচ্ছে কি আমার W বের করা, ঠিক আছে?
ফার্স্টে কি স্ল্যাব ডেড লোড, স্ল্যাবের ডেড লোড কত? আচ্ছা আগে বলে নি আমার প্ল্যানটা কত ছিল, 34 ফিট ইনটু 38 ফিট। এর মাঝখানে সিঁড়ি টিড়ি আছে, অনেক কিছু আছে, ফেল করলাম। আচ্ছা নামাজ পড়ে দিনটাই না, নিজে তো নামাজ পড়বি। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে করবো। হ্যাঁ ঠিক আছে, নামাজের উপর কিছু নেই।